চোখ জুড়ানো সবুজ আর সাধারণ মানুষের শান্ত জীবন নিয়ে এই হলো ধর্মপুর গ্রাম। একসময়ের সুখের নীড়, কিন্তু এখন এই গ্রামের বাতাসে কেবলই আতঙ্কের দীর্ঘশ্বাস। এই গ্রামের জমিদার পরিবারের দুই ছেলে। বড় ছেলে যুধজিৎ যেমন শান্ত, তেমনি আদর্শবান ও ন্যায়পরায়ণ, কিন্তু তার ঠিক উল্টো হল ছোট ভাই দুর্জয়, চরম লোভী, অহংকারী আর নিষ্ঠুর। গরিব চাষিদের জমি কেড়ে নেওয়া আর তাদের উপর অত্যাচার করাই যেন তার নেশা। আর আজ তার এই নির্মম অত্যাচারের শিকার গ্রামের নিরীহ চাষি রহমত। তোর এত বড় সাহস রহমত, তুই আমাকে মুখের উপর বলছিস খাজনার টাকা দিবি না? তোর কি মনে হয় আমি এখানে খয়রাতি করতে বসেছি? জমিটা কি তোর বাপের? ছোট বাবু, আমাকে আর আমার পরিবারকে বাঁচতে দিন। গত 2 বছর খরা গেছে, মাঠে সব ফসল জ্বলে ছাই হয়ে গেছে, ঘরে এক দানা চাল নেই বাবু। ফসল জ্বলে গেছে তো আমি কি করব? আমি কি মেঘ ডেকে বৃষ্টি নামাবো? রকি, মন্টু, এই ভিখারির ঘরের টিনগুলো খুলে নিয়ে আয় তো। খাজনার টাকা ওই টিন বেচে উসুল করব। না না ছোট বাবু, এমন সর্বনাশ করবেন না। সামনে মাসেই আমার বড় মেয়েটার বিয়ে। কত কষ্ট করে কয়েকটা টাকা জমিয়েছি ওর জন্যে। ঘরের চাল কেড়ে নিলে আমার মেয়েটার বিয়ে ভেঙে যাবে বাবু। আমাকে আর কটা দিন সময় দিন। মেয়েটার বিয়ে? তোর মতো ভিখারির আবার মেয়ের শখ? শোন বুড়ো, তোর মেয়ের বিয়ে হোক বা তোরা না খেয়ে মর, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার শুধু জমি চাই। কালকের মধ্যে যদি এই জমির দলিল আমার হাতে না আসে, তোর এই কুড়ে ঘর আমি জ্বালিয়ে ছাই করে দেব। চল রকি, মন্টু। রহিম ভাই, এই দিকের জমির ফসলগুলো আগে কেটে নাও। এবার বৃষ্টি কম হয়েছে, তাই যা ফসল উঠেছে তার খুব যত্ন নিতে হবে। হ্যাঁ বড়বাবু, আপনি যেভাবে নিজের হাতে আমাদের সাথে মাঠে খাটেন, আপনার মতো জমিদার ছেলে আজকালকার দিনে আর দেখা যায় না। আপনি না থাকলে আমাদের যে কি হতো। আরে, আমি তো তোমাদের ঘরেরই ছেলে। এই মাটি তো আমাদের অন্ন দেয়। এর চেয়ে বড় কে আছে বলো? বড়বাবু, ও বড়বাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলাই কাকা? এত হাঁপাচ্ছ কেন? আগে একটু জিরিয়ে নাও। জল খাবে? বসার সময় নেই বাবু। আপনার ভাই দিন দিন যেন রাক্ষস হয়ে উঠছে। ছোটবাবু আজ সকালে রহমত চাচার উঠোনে গিয়ে যা তাণ্ডব করেছে। ওর জমানো ফসল নষ্ট করেছে আর বয়স্ক মানুষটাকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়েছে। কি বলছো বলাই কাকা? হ্যাঁ বাবু, বলেছে কালকের মধ্যে জমির দলিল না দিলে রহমত চাচার ঘর জ্বালিয়ে দেবে। ওর মেয়ের বিয়েটাও ভেঙে যাবে বাবু। আমরা গরিবরা আর কোথায় যাব? এই গ্রাম ছেড়ে চলে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমার নিজের ভাই এতটা নিষ্ঠুর হতে পারে? নিজের গ্রামের একজন বয়স্ক মানুষের গায়ে হাত তুলতে ওর একবারও হাত কাঁপে না? বাবার দেওয়া ক্ষমতাও গরিবের ওপর দেখাচ্ছে। হ্যাঁ বাবু, ছোটবাবু তো বলছে আস্তে আস্তে পুরো গ্রামও নিজের দখলে নিয়ে নেবে। কক্ষণই না। এই মাটি আমাদের বাবার হাতে গড়া, আর এই গ্রামের প্রতিটি কৃষক আমাদের পরিবারের অংশ। দুর্জয় যদি ভাবে নিজের ক্ষমতার জোরে সে গ্রামবাসীদের শেষ করে দেবে, তবে তাকে তার দাদাকে টপকে যেতে হবে। চলো বলাই কাকা, রহমত চাচার কাছে যাই, দেখি দুর্জয় কিভাবে ওর জমি কাড়ে। দুর্জয়, এসব কি শুনছি আমি? তুই রহমত চাচার গায়ে হাত তুলেছিস? একজন বয়স্ক মানুষের গায়ে হাত তুলতে তোর বাধল না? ও, তো চাষা ভুষোগুলো তোমার কাছে নালিশ নিয়ে গিয়েছিল? হ্যাঁ, তুলেছি হাত। তো কি হয়েছে? ওরা আমার জমির উপর বসে বসে খাবে আর আমি হাত গুটিয়ে বসে থাকব? জমিটা বাবার ছিল দুর্জয়, আর বাবা মৃত্যুর আগে চাষিদের সেটা চাষ করে খাওয়ার অধিকার দিয়েছিলেন। ওরা আমাদের অন্ন যোগায়, তুই ওদের পেটে লাথি মারছিস? ওই মরা মানুষের পুরনো আদর্শ নিয়ে তুমিই বসে থাকো দাদা। যুগ পাল্টেছে। ইমোশন দিয়ে আর ওই চাষাদের ঘামের গন্ধ শুকে পেট ভরে না। আমার টাকা চাই। টাকার লোভে তুই এতটা অন্ধ হয়ে গেলি যে মানুষের চোখের জল তোর চোখে পড়ছে না? রহমত চাচার মেয়ের বিয়ে, আর তুই ওর চালের টিন খুলতে গেছিস? তোর তো লজ্জিত হওয়া উচিত। একদম ইমোশনাল ব্ল্যাকমেল করবে না দাদা। কার মেয়ের বিয়ে কে না খেয়ে মরল তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এই ভিখারির গ্রামকে মডার্ন বানাবো। বড় ফ্যাক্টরি হবে, কোটি কোটি টাকা আসবে, আর তার জন্য ওই চাষিদের জমি আমার চাই। আমি বেঁচে থাকতে তুই একটা কৃষকের জমিও কাটতে পারবি না দুর্জয়। বাবার দেওয়া সম্মান আমি কিছুতেই ধুলোয় মিশতে দেব না। সম্মান?
টাকা থাকলে সম্মান এমনি পায়ে এসে পড়ে দাদা। তুমি তোমার আদর্শ নিয়ে থাকো আর আমার কাজে নাক গলাতে এসো না, নইলে কিন্তু নিজের দাদার সম্মান রাখতেও আমি দুবার ভাবব না। রাতের অন্ধকারে ধর্মপুরের বাইরে পরিত্যক্ত গুদামে চলছে এক জঘন্য ষড়যন্ত্র। নিজের স্বার্থ আর টাকার লোভে দুর্জয় কতটা নিচে নামতে পারে তা হয়তো নিরীহ গ্রামবাসীদের কল্পনারও বাইরে। এই ম্যাপটা ভালো করে দেখ তোরা, এই যে সবুজ অংশটা দেখছিস, এটা হচ্ছে ধর্মপুরের সবচেয়ে উর্বর 50 বিঘা জমি। আমি এখানেই আমার স্বপ্নের প্রজেক্ট বানাবো, একটা বিশাল কেমিক্যাল ফ্যাক্টরি। কেমিক্যাল ফ্যাক্টরি? কিন্তু বস, ওই ফ্যাক্টরির বিষাক্ত ধোঁয়া আর দূষিত জলে তো গ্রামের বাকি জমিও নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া ওই 50 বিঘা জমিতে গ্রামের অর্ধেক লোক চাষ করে খায়। ওদের জীবন তো ওই জমিটার উপরেই নির্ভর। ওরা কি এত সহজে জমি ছাড়বে? ছাড়বে না মানে? ঘাড় ধরে ছাড়াবো। কাল সকালেই আমরা বুলডোজার নিয়ে মাঠে নামব। যারা বাধা দেবে তাদের সোজা লাঠি পেটা করে গ্রাম থেকে বের করে দেব। কিন্তু বড়বাবু, মানে যুদ্ধজিদ্দা যদি বাধা দিতে আসে, উনি তো চাষিদের খুব ভালোবাসেন। দাদার ওই অহিংস নীতি আর গরিবের প্রতি দরদ কাল আমার বুলডোজারের চাকায় পিষিয়ে দেব। ওসব নিয়ে তোদের ভাবতে হবে না, তোরা শুধু লাঠি হাতে আমার পিছনে দাঁড়িয়ে থাকবি। আর রকি, তুই যে বললি ফ্যাক্টরির বিষাক্ত জলে চাষিদের বাকি জমি নষ্ট হয়ে যাবে, আরে বোকা, সেটাই তো আমার আসল প্ল্যান। ওদের জমির ফসল যখন আর ফলবে না, তখন ওরা বাধ্য হয়ে ওই জলের দরে ওই সব জমি আমার কাছেই বেচে দিয়ে ভিখারি হয়ে গ্রাম ছাড়বে। পুরো ধর্মপুর গ্রামটাই তখন আমার হাতের মুঠোয় চলে আসবে। বাহ বস, আপনার মাথার কি বুদ্ধি! কিন্তু আমাদের কি লাভ হবে এতে? ফ্যাক্টরিটা একবার তৈরি হতে দে, তোদের সবাইকে আমি সুপারভাইজারের চাকরি দেব। জীবনে আর কোনোদিন মাঠে কাজ করতে হবে না। বল, রাজি? একদম বস, আপনি শুধু হুকুম করুন, কালই ওই মাঠ দখল হবে। ধর্মপুরের আকাশে সেদিন সকালটা অন্যরকম ছিল। পাখিদের কলকাকলির বদলে বাতাসে ভাসছিল বিপদের গন্ধ। এই গ্রামের চাষিরা ভালো করে কান খুলে শুনে রাখ, আজ থেকে এই 50 বিঘা জমির মালিক আমি। তোদের ওই সস্তা ইমোশনের দিন শেষ। তোরা এক্ষুনি তোদের জিনিসপত্র নিয়ে এখান থেকে দূর হ, না হলে বুলডোজার চালিয়ে সব গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেব। এমন সর্বনাশ করবেন না ছোটবাবু। এই মাঠ আমাদের মা। দেখুন, ফসল প্রায় পেকে এসেছে, আর কয়েকটা দিন পর ফসল ঘরে তুলব। এখন জমি কেড়ে নিলে আমরা সবাই না খেয়ে মরব বাবু। রহমত চাচা ঠিকই বলছে ছোটবাবু, আমাদের ছেলেপুলেগুলো ভাতে মারা পড়বে। ওই জমিতে আমাদের রক্ত ঘাম মিশে আছে। আপনি চাইলে খাজনা বাড়িয়ে দিন, আমরা রাত দিন খেটে আপনার টাকা শোধ করে দেব, কিন্তু জমিটা কাটবেন না। তোদের ওই ঘাম জড়ানো ধান চাল দিয়ে আমার কি হবে রে? ওই সব খুচরো টাকায় আমার পেট ভরবে না। এখানে তৈরি হবে আমার কেমিক্যাল ফ্যাক্টরি, কোটি কোটি টাকার প্রজেক্ট। তোদের ওই ভিখারির বাচ্চাদের কথা ভেবে কি আমি আমার স্বপ্ন নষ্ট করব? দোহাই আপনার ছোটবাবু, বাবার বয়সী মানুষ আমি, আপনার পায়ে পড়ছি, আমাদের পেটে লাথি মারবেন না। অনেক নাটক হয়েছে, আমার কাছে 1 মিনিটও ফালতু সময় নেই। রকি, মন্টু, যারা জমি ছাড়বে না তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের কর। আর ড্রাইভার, চালা তোর বুলডোজার, গুড়িয়ে দে সব। বুলডোজার চালাতে হলে আগে আমার বুকের ওপর দিয়ে চালাতে হবে। যতক্ষণ আমার শরীরে 1 ফোঁটার রক্ত আছে, তুই এই গ্রামের একটা চাষির জমিও ছুঁতে পারবি না দুর্জয়। আমাকে জ্ঞান দিও না দাদা, তুমি জানো না তুমি কার কাজে বাধা দিচ্ছ। এই জমি আমার, আর আমি এটা নিয়েই ছাড়ব। তোমরা যদি এখনই এই মাঠ ছেড়ে না যাও, আমি কিন্তু পুলিশ ডাকব। তুই পুলিশ ডাক বা তোর গুন্ডা বাহিনী ডাক, আমরা জমি ছাড়ব না। আপনারা ভয় পাবেন না, ওর ফাঁকা হুমকিতে ভয় পাবার কিচ্ছু নেই। এ জমি আপনাদের। আমরা আজ থেকে আন্দোলন শুরু করব। কেউ 1 ইঞ্চি জমিও ছাড়ব না, দেখিও কি করে। ঠিক আছে, তোমরা যখন সোজা আঙুলে ঘি তুলতে দেবে না, তখন আমাকে আঙুল বাঁকা করতেই হবে। কাল আমি পুলিশ নিয়েই আসব, তখন দেখব তোমার এই আন্দোলন আর এই চাষাদের জোর কোথায় যায়। চল রকি, আজ এদের ছেড়ে দিলাম।
অনেক ধন্যবাদ বড়বাবু, আপনি না আসলে আজকে আমরা বড় বিপদে পড়তাম। আরে বিপদ এখনো টলেনি, কাল যে কি হবে এই নিয়েই চিন্তা। দুর্জয়ের টাকার জোর আর ক্ষমতার কাছে যেন সব কিছুই বিক্রি হয়ে যায়। নিজের মিথ্যে নালিশ দিয়ে সে পুলিশকে হাত করে ফেলে। পরের দিন সকালেই যুদ্ধজিৎ আর নিরীহ চাষিদের থানায় ডেকে পাঠায় পুলিশ। কি দাদা, কাল মাঠে দাঁড়িয়ে তো খুব লেকচার দিচ্ছিলে, আন্দোলন করবে। এখন দেখো তোমার আর তোমার ওই চাষাদের জায়গা কোথায়। এই যে ইন্সপেক্টর বাবু, এই হলো সেই লাল ফাইল, আমার জমির একেবারে আসল দলিল। মিস্টার যুদ্ধজিৎ, আপনার ভাই পরিষ্কার কাগজ দেখাচ্ছে যে এই 50 বিঘা জমির মালিক সে। আপনারা জোর করে ওর জমিতে ঝামেলা করছেন। এক্ষুনি জমি খালি করার কাগজে সই করুন, নইলে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে আপনাদের সবাইকে লকআপে ভরব। কিন্তু অফিসার, আপনি তো জানেন এই মানুষগুলো যুগ যুগ ধরে ওই জমিতে চাষ করছে, এটা অন্যায়। আইন আদালত চোখের জল বোঝে না দাদা, আইন শুধু কাগজ আর প্রমাণ বোঝে। সই করো চুপচাপ। 1 মিনিট অফিসার, ওই কাগজের কানাকড়িও দাম নেই, তাই কাউকে জেলে ভরার আগে আসল আইনটা একটু জেনে নিন। কে রে তুই, থানার ভেতর ঢুকে বেশি পাকামি করছিস? কৃষ্ণা, মা তুই কবে এলি শহর থেকে? ও আমার মেয়ে ছোট বাবু, বলাই চাষির বর মেয়ে কৃষ্ণা। ঠিক বলেছেন, আমি এই বলাই চাষিরই মেয়ে, আর সেই সাথে কলকাতা ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়াশোনা করছি। গরিব হতে পারি কিন্তু বোকা নই দুর্জয়বাবু। অফিসার, আমাকে ওই জালিয়াতি করা কাগজটা একবার দেখতে দিন। প্রথমত, এই দলিলের কাগজের তারিখ 3 মাস আগের, অথচ বলা হচ্ছে এটা আপনার বাবার সই করা। আপনার বাবা মারা গেছেন 5 বছর আগে। মৃত মানুষ কি কবর থেকে উঠে এসে সই করেছেন দুর্জয়বাবু? দ্বিতীয়ত, দেশের সরকারি আইন অনুযায়ী চাষের জমি জোর করে কেড়ে নিয়ে সেখানে কোনোভাবেই কারখানা বানানো যায় না। চাষিদের মত ছাড়া এই জমি আপনি কোনোদিনও নিতে পারবেন না। আপনার এই কাজ পুরোপুরি বেআইনি। শুনেছিস দুর্জয়, মিথ্যার জোর বেশি দিন থাকে না। তুই আমাকে আইন শেখাচ্ছিস ছুরি? তোকে আমি দেখে নেব। চল রকি। কৃষ্ণার বুদ্ধিতে আজ দুর্জয়ের মিথ্যা অহংকার মাটিতে মিশে গেল ঠিকই, কিন্তু আহত সাপের মতো দুর্জয় যে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তা বলাই বাহুল্য। ধর্মপুরের আসল লড়াই তো সবে শুরু হলো। আরে কৃষ্ণা ম্যাডাম যে, এত অন্ধকারে একা একা কোথায় চললে? এসো, আমি গাড়িতে করে তোমায় বাড়ি পৌঁছে দিই। কোনো দরকার নেই দুর্জয়বাবু, আমার নিজের বাড়ির রাস্তা আমি নিজেই খুব ভালো করে চিনে নিতে পারি। আপনি নিজের রাস্তা দেখুন। আরে রাগ করছো কেন? আজ থানায় তুমি যা বুদ্ধি আর সাহস দেখালে না, সত্যি বলছি আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি। এত গুণ তোমার। এই গরিব ভিখারিদের গ্রামে তুমি পড়ে আছো কেন? এ নাও 5 লাখ টাকার একটা চেক। এটা তো সামান্য আগাম টাকা। মানে কিসের আগাম টাকা? তুমি আমার হয়ে কাজ করো, আমার ওই কারখানার প্রধান উকিল হয়ে যাও। তুমি চাইলে শহরে তোমার ওকালতির অফিস খোলার সব খরচ আমি দিয়ে দেব। তোমার ভবিষ্যৎ আমি একদম উজ্জ্বল করে দেব কৃষ্ণা। শুধু ওই নোংরা চাষাগুলোর হয়ে ওকালতি করাটা তুমি বন্ধ করে দাও। দুর্জয়বাবু, আপনি হয়তো শহরের বড় বড় উকিলদের টাকা দিয়ে কিনে অভ্যস্ত, কিন্তু আমার শিক্ষা আর আমার বিবেক কোনোটাই আপনার ওই নোংরা টাকার কাছে বিক্রির জন্যে নয়। আরে বোকা মেয়ে, আবেগ দিয়ে তো আর জীবন গড়া যায় না। একটু হিসেবি হতে শেখো। ওই ভিখারি চাষাগুলো তোমায় কি দেবে? আমার সাথে হাত মেলাও, জীবনে আর কোনোদিন পেছন ফিরে তাকাতে হবে না। অন্যের ভবিষ্যৎ অন্ধকার করে যে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চায়, তার আসল জায়গা শেষে ওই জেলের অন্ধকার কুঠুরিতেই হয় দুর্জয়বাবু। আপনার টাকার গরম অন্য কাউকে গিয়ে দেখাবেন। রাস্তা ছাড়ুন। বেশি সততা দেখাচ্ছিস তাই তো? ঠিক আছে, কাল দেখবি এই দুর্জয়ের ক্ষমতা কাকে বলে। দুর্জয়ের নোংরা টাকার ফান থেকে কৃষ্ণাকে তো কেনা গেলই না, উল্টে যুদ্ধজিৎ আর কৃষ্ণা মিলে এবার গ্রামের যুবকদের ভুল ভাঙানোর উদ্যোগ নিল। রাতর অন্ধকারে যুদ্ধজিতের বাড়ির উঠোনে গ্রামের সব বিপদকামী যুবকদের নিয়ে এক গোপন সভার ডাক দিল যুদ্ধজিৎ। রকি, মন্টু, তোরা তো এই গ্রামেরই ছেলে।
তোদের বাবা কাকারা ওই মাঠের রক্ত জল করে চাষ করেছে, আর আজ কয়েকটা টাকার লোভে তোরা সেই বাবা কাকাদের বুকেই লাঠি চালাচ্ছিস। তোরা কি সত্যিই ভাবছিস দুর্জয় তোদের ভালো চায়? কিন্তু বড়বাবু, ছোটবাবু তো আমাদের কথা দিয়েছে ফ্যাক্টরি হলে আমাদের বড় চাকরি দেবে। আমরা তো চিরকাল ওই গরিব হয়ে থাকতে চাই না, তাই তো ওনার কথা শুনছিলাম। চাকরি দেবে? ভুল ভাবছ রকি ভাই। এই দেখো, এটা সেই কারখানার আসল কাগজপত্র। এখানে পরিষ্কার লেখা আছে কারখানার সব বড় কাজের জন্য শহর থেকে লোক আনা হবে। গ্রামের যুবকদের শুধু দিনমজুর আর লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হবে। কাজ ফুরলে দুর্জয়বাবু তোমাদের ছুঁড়ে ফেলে দেবে। কি বলছেন কৃষ্ণাদি? তার মানে ছোটবাবু আমাদের সাথে এত বড় বেইমানি করল? আমাদের নিজেদের গ্রামের মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে নিজে ফায়দা লড়তে চাইল? ঠিক তাই মন্টু। যে নিজের জন্ম দেওয়া মাটিকে সম্মান করে না, সে তোদের কি সম্মান করবে? তোদের নিজেদের গ্রামের মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে ও। এই জমি বাঁচলে তোদের ভবিষ্যৎ বাঁচবে, গ্রামের সম্মান বাঁচবে। নিজেদের ভুল বুঝতে পেরে ফিরে আয় তোরা। আমাদের মাফ করে দিন বড়বাবু। টাকার লোভে আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। আজই ওই দুর্জয়কে গিয়ে বলে আসব আমরা ওর সাথে নেই। না রকি, ওকে এখন কিছু বলার দরকার নেই। আমার মনে হচ্ছে আইনি পথে হেরে গিয়ে ও এবার কোনো বড় ক্ষতি করার চেষ্টা করবে। আমাদের তৈরি থাকতে হবে। আজ রাত থেকে আমরা ওই ফসলের মাঠে পাহারা দেব। যেমনটা কৃষ্ণা ভেবেছিল ঠিক তেমনটাই হলো। আইনি লড়াইয়ে হেরে গিয়ে আর গ্রামের যুবকদের উপর ভরসা না পেয়ে দুর্জয় শহর থেকে ভাড়াটে গুন্ডা নিয়ে এলো। রাতের অন্ধকারে নিরীহ চাষিদের স্বপ্নের ফসল চিরতরে শেষ করে দেওয়ার এক ভয়ঙ্কর চক্রান্ত। দাদা ভেবেছে সকালে পুলিশ আনলে ও আমাকে আটকে দেবে। আরে বোকা, কালকের সকালটা তো আমি হতেই দেব না। আজ রাতেই এই মাঠের সব ফসল জ্বালিয়ে ছাই করে দেব। ওই ভিখারি চাষাগুলো ভেবেছে আমার সাথে লড়বে। কাল সকালে যখন পেটের খিদেই ওদের বাচ্চাগুলো কাঁদবে, তখন বুঝবে দুর্জয়ের সাথে পাঙ্গা নেওয়ার ফল কি। শোন, যদি আগুন দেখে কেউ বাড়ি থেকে বেরিয়ে আসে, সোজা রড দিয়ে মাথা ফাটিয়ে দিবি। কারোর প্রতি কোনো দয়া দেখাবি না। অনেক দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। বিদায় ধর্মপুরের চাষিরা। দেশলাইটা নিভিয়ে দে দুর্জয়। রকি, মন্টু, তোরা তোরা আমার সাথে বেইমানি করলি? তোরা দাদার দলে ভিড়ে গেছিস? বইমানি তো আপনি করেছেন ছোটবাবু। আমাদের বোকা বানিয়ে নিজেদের গ্রামের মানুষের বিরুদ্ধেই লেলিয়ে দিয়েছিলেন। কি দেখছিস তোরা? মেরে শেষ করে দে সব কটাছে। থামুন আপনারা। অন্ধের মতো অন্যের কথায় এগিয়ে যাওয়ার আগে নিজেদের পাওনা টাকার হিসেবটা একটু জেনে নিন। দুর্জয়বাবু আপনাদের কথা দিয়েছে তো যে কারখানা হলে আপনাদের অনেক টাকা দেবে, কিন্তু আপনারা কি জানেন উনি নিজেই এখন পুরোপুরি দেউলিয়া। উনার নামে কোনো কারখানাই নেই। উনি নিজের নামের সব সম্পত্তি ব্যাংকে বন্ধক রেখে শহরের এক চিটফান্ড কোম্পানির কেসে ফেসে আছেন। বাকওয়াস, সব মিথ্যে কথা বলছিস তুই। তোরা শুনবি না ওর কথা। এই যে ব্যাংকের নোটিশ। আর সবচেয়ে বড় কথা, কাজ মিটে গেলে এই আগুন লাগানোর অপরাধে আপনাদের নামেই পুলিশে খবর দিয়ে জেলে ভরার ছক কষেছিলেন দুর্জয়বাবু, যাতে কাউকে এক পয়সাও দিতে না হয়। একদম ঠিক। আমি নিজের কানে শুনেছি। ছোটবাবু ফোনে শহরের এক লোককে এই কথা বলছিল। কিরে, তুই আমাদেরই ফাঁসানোর প্ল্যান করেছিস? চল রে সব, এই বেইমানের সাথে আমাদের কোনো কাজ নেই। তোরা সবাই আমার কাছ থেকে সব কেড়ে নিলি। ঠিক আছে, আজ আমি কাউকে ছাড়ব না। আজ দাদাকেই শেষ করে দেব। গুলি করবি? কর, কিন্তু একবার মনে করে দেখ, ছোটবেলায় যখন তোর ভীষণ জ্বর হতো, আমি সারা রাত তোর মাথার কাছে জেগে বসে থাকতাম। বাবার বকুনি থেকে তোকে বাঁচানোর জন্য আমি নিজে মার খেতাম। আর আজ তুই একটা মিথ্যে অহংকার আর টাকার লোভে তোর নিজের দাদার বুকেই বন্দুক ধরছিস। চালা গুলি, দেখি আজ তোর ওই নোংরা টাকার জোর বেশি নাকি আমার এই রক্তের টান। আর গুলি করেও বা কি লাভ দুর্জয়বাবু? বাবার সেই উইলে পরিষ্কার লেখা আছে, আপনি বা আপনার দাদা যদি এই গ্রামের কোনো চাষির বিন্দুমাত্র ক্ষতি করেন, তাহলে আপনাদের সব সম্পত্তির অধিকার কেড়ে নেওয়া হবে এবং পুরো জমি সোজা গ্রাম পঞ্চায়েতের ট্রাস্টে চলে যাবে। মানে এই জমির মালিক আপনি কোনো দিনই ছিলেন না দুর্জয়বাবু, শুধু শুধু এতগুলো মানুষের সর্বনাশ করতে চেয়েছিলেন। কৃষ্ণার দূরদর্শিতার বুদ্ধির কাছে আজ দুর্জয়ের সমস্ত অহংকার মাটিতে মিশে গেল।
কৃষ্ণা আগেই আন্দাজ করেছিল যে আইনি পথে হেরে গিয়ে দুর্জয় চরম কোনো ক্ষতি করার চেষ্টা করবে, তাই সে আগে থেকেই পুলিশকে দুর্জয়ের ব্যাংক জালিয়াতি আর এই রাতের হামলার ছক সম্পর্কে সব জানিয়ে রেখেছিল। তৃষ্ণার সেই বুদ্ধি আর নিখুঁত প্ল্যান অনুযায়ী পুলিশ এসে হাজির হয় ফসলের মাঠে। নিরীহ মানুষের জমি দখলের চেষ্টা, ফসলে আগুন লাগানোর চক্রান্ত আর বেআইনি অস্ত্র রাখার অপরাধে পুলিশ দুর্জয়কে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে। আমাকে ক্ষমা করে দিস দাদা। টাকার লোভে আমি সত্যি অন্ধ হয়ে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম যে এই গ্রামের মানুষগুলোই আমাদের পরিবার। রহমত চাচা, আমাকে মাফ করে দিন। আমি আপনার মেয়ের বিয়ের আনন্দটা কেড়ে নিতে চেয়েছিলাম। আজ বুঝতে পারছি বাবার সম্মান আর তোদের ভালোবাসা ছাড়া ওই কোটি টাকার কোনো দাম নেই। তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে সবচেয়ে বড় শান্তি দুর্জয়। কিন্তু যে অপরাধ তুই করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। জেল খেতে একজন সাচ্চা মানুষ হয়ে ফিরে আয়। আমি তোর অপেক্ষায় থাকব। আজ আপনাদের জন্য আমাদের প্রাণটা বেঁচে গেল বড়বাবু। আপনি আর মা কৃষ্ণা না থাকলে আজ আমাদের পথে বসতে হতো। তুই আমাদের গ্রামের গর্ব মা, তোর জন্যই আজ সত্যের জয় হলো। একা আমার বা কৃষ্ণার জন্য নয় চাচা, এই জয় আমাদের সবার একতার জয়। ঠিক তাই, অন্যায়ের বিরুদ্ধে সবাই মিলে একসাথে রুখে দাঁড়ালে কোনো অহংকারী টেকতে পারে না। সত্যের জয় সব সময় নিশ্চিত।